তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইয়োর অনার সংঘটিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সো ইয়োর অনার, রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী, আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। অর্ডার, অর্ডার। ইয়োর অনার। হ্যাঁ হ্যাঁ, আজকের শুনানি মুলতবি, শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে। কেমন আছো? ভালো আছি রেনু। হাসিনা, রেহানা, কামাল, জামাল সবাই ভালো আছে। আর আমার রাসেল সোনা? রাস্তায় গাড়ির আওয়াজ পেলেই দৌড়ে বারান্দায় যায়, ভাবে আব্বা এসেছে। আব্বা আম্মার শরীর কেমন? ওনারাও ভালো আছেন। আর তুমি? ছেলে মেয়েদের সাথে আনিনি বলে মন খারাপ করনি তো? ইচ্ছে করেই আনিনি। বন্দি বাবাকে দেখতে সন্তানের ভালো লাগে। ওদেরকে বলো তোমাদের বাবা বন্দি আছেন, যাতে সবাই মুক্ত হয়। এটা নিয়ে মন খারাপ করবে না। আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করেছি। খাতা কলম আবার লিখতে শুরু করো। এত কি লিখবেন মুজিব সাহেব? কয়দিনেরই বা দুনিয়া। টিপু সুলতানের ওই কথাটা শোনেননি? শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমাকে নিয়ে ভেবো না রেনু। আই ওয়াজ বর্ন টু সাফার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই না। ষড়যন্ত্র চলছে, চলবেও। আমার ফাঁসি হয়ে যাবে, ভয় পাই না। ষড়যন্ত্র যত শক্তিশালী হোক, সেটা মিথ্যা। জনতার শক্তির উপর আমার বিশ্বাস আছে। ধন্যবাদ পল্লী সম্রাট আব্বাস ভাই। ষড়যন্ত্রের গন্ধটা পাকিস্তানের শুরুতেই আপনি পেয়েছিলেন। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। নদীর কুল না কিনার নাই রে, আমি কোন কুল হতে
কোন কুলে যাব কাহারে সুধাই রে আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে সুধাই রে আমি কাহারে সুধাই রে নদীর কুল নাই কিনার নাই রে ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে ওপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনার নাই রে আব্বাস ভাই, এত সুন্দর করে কিভাবে গান? বাংলা ভাষার কারণে গাইতে পারি গো। যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই। কিন্তু মুজিব, আমার তোমার এই ভাষা কি থাকবে? ষড়যন্ত্রের বাসনা পাই, তুমি পাও। তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা? বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধূলিসাৎ হাওয়া ফুস। শোনো মিয়া, নিজেকে ছোট ভেবো না। তরুণরাই তো পৃথিবী পাল্টায়, কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা, সবাইরে একস্রোতে ভাসানোই আসল নেতার কাজ। সুর, কথা, তাল এক না হলে গান তার যোগ্যতা হারায়। তেমনি সব ধর্মের, সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায়। ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা কমরুদ্দিন ভাই, আমরা সবাইকে এক করতে পারি না? ছাত্রলীগ, তমুদ্দিন মজলিস, ছাত্র ফেডারেশন, সবাই মানবে? সবাই মানতেই হবে কাশিম ভাই। এটা কোনো দলের ব্যাপার না, বাংলা ভাষার ব্যাপার, সব মানুষের ব্যাপার। एक काबुली बुट मांगता है, काबुली बुट। आप लोग काबुली बुट मानता है, खूब अच्छा सा स्वाद होगा, लेंगा। বাঙালি হয়ে উর্দু বলছো, তাও আবার ভুল উর্দু। सुनता है बांग्ला ना कि नहीं थकेगा, इसीलिए आप থেকে চেষ্টা করতে হয়। ষড়যন্ত্র কত গভীরে দেখেছেন? দাও, দুটো বুট 3 জায়গায় ভাগ করে দাও। ষড়যন্ত্র ধূলিসাৎ করতে অনেক কষ্ট করতে হবে মুজিব। আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবেই। এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি। 11ই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে ঘুরতে থাকি জেলা থেকে জেলায়। ষড়যন্ত্র ধূলিসাৎ করতে ঝাঁপিয়ে পড়ি সবাই মিলে। 11 মার্চের হরতাল কোনোভাবেই হতে দেয়া যাবে না। 19শে মার্চ কায়দে আজম আসছেন, 21শে মার্চ রেসকোর্সে তার জনসভা, 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। অবস্থা খুব খারাপ। স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেইনস্টে। এখন কি হবে? আরে ধুর, এটা হিন্দুদের কারসাজি। কোন মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে?
এখন সিঙ্গাড়া কেন খাবো? আরে এখন বিষ খাওয়ার সময় নাই। স্যার, খাওয়ার জন্য না, ঠোঙাটা এনেছি দেখার জন্য। এই লিফলেট কবে বেরিয়েছে? জানি না স্যার, আজকে পেলাম। প্রচারের কি কৌশল দেখেছেন? ভারতের বুদ্ধি ছাড়া এটা হতেই পারে না স্যার। আচ্ছা, এই শেখ মুজিবুর রহমানটা কে জানো? ছাত্রলীগ নেতা, ঢাকা ইউনিভার্সিটি। এখন সোহরাওয়ার্দী সাহেবের ডান হাতের একটা আঙুল, তবে খুব তাড়াতাড়ি ডান হাত হয়ে যাবে। স্পিড ভালো ছেলের। চারিদিকে সোর্স পাঠাও, লিফলেট বিলি করতে দেখলেই অ্যারেস্ট করবে। কোন প্রেসে ছেপেছে? প্রেস বন্ধ করে দাও। বুঝে গিয়েছি, ভরসা এখন লাঠি। লাঠি ছাড়া উপায় নাই, একদম তক্তা বানায় ফেলতে হবে, তক্তা। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। 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 এই, তুমি শেখ মুজিব না? হরতাল করো না, হরতাল। তক্তা বানাবো, তক্তা। বানান, বানিয়ে নাজিমউদ্দিন সাহেবকে একটা শক্ত দেখে চেয়ার বানিয়ে দেন। গদি খুব নড়বড়ে। খুব তেজ না? এখন জেলে পচ। আরে আরে কিসের রাজবন্দী চিফ মিনিস্টার সাহেব? ওরা দুষ্কৃতকারী। জাতীয় সংহতির জন্য উর্দুই একমাত্র ভাষা, আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায়। আলবত, সচবত, হরতাল ব্যর্থ। কিছু হিন্দু দোকান বন্ধ ছিল, আর কিছু ছাত্রছাত্রী লাফালাফি করেছে। আরে এত হালকা করে দেখবেন না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সবার মুখে মুখে। আর যাদেরকে পাত্তা দিচ্ছেন না, তাদের মধ্যে কিন্তু একজন সবার ঘুম হারাম করে দেবে। আমার কথা না, গোয়েন্দা রিপোর্ট। কে? শেখ মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা। চিফ মিনিস্টার সাহেব, কায়েদে আজম আসার আগেই একটা ব্যবস্থা নেওয়া দরকার। ধোকা দিতে হবে। এক কাজ করি, বাংলার দাবি মেনে নিয়ে ছাত্রবন্দীদের মুক্তি দেই। মতলব? আরে কায়েদে আজম আসার আগে আগডুম বাগডুম বুঝিয়ে ঠান্ডা করব। Let me make it very clear to you. It is no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্না সাহেব বাঙালি সেন্টিমেন্ট বোঝেননি। এরপর সময় গড়িয়েছে, অন্যায় বেড়েছে, বেড়েছে আমাদের ক্ষোভ। এরই ধারাবাহিকতায় সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট। ধর্মঘট কেন? কোনো সমস্যা? অনেক সমস্যা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বাসা বরাদ্দ কমিয়ে দিয়েছে, পোশাক দেয় না, চাকরিরও নিশ্চয়তা নাই, ইচ্ছা হলেই বরখাস্ত। এদিকে চাল ডালের দাম বাড়ছেই। আচ্ছা, আপনাদের দাবি ভিসি স্যারকে জানিয়েছিলেন? অনেকবার, কাজ হয়নি। আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। আপনাকে ঠিক চিনলাম না। আরে ওনাকে চিনলেন না? বাংলা ভাষার ঝান্ডা তখন ওনার হাতে। এই যে জনাব, চলে যান। এটা কলকাতা ইসলামিয়া কলেজ না, ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে কি দাঁড়িয়ে তামাশা দেখা হয়? আপনারা চিন্তা করবেন না, আর কেউ সাথে না থাকলেও ছাত্রলীগ আছে আপনাদের সাথে। আমি এখনই ভিসি স্যারের সাথে কথা বলবো। আমরা ভিসি স্যারের সাথে কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলি। উনি জানান ধর্মঘট উইথড্র করে সবাই কাজে যোগ দিক, উনি ব্যাপারটা দেখবেন। কিন্তু না, পরদিনই উনি সুর পাল্টে ফেললেন এবং যে কর্মচারীরা দুপুর 12টার মধ্যে কাজে যোগ দেয়নি তাদেরকে বরখাস্ত করে দিলেন। এবার কর্মচারী ধর্মঘটের সাথে শুরু হলো ছাত্রদের ধর্মঘট। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের 27 জন ছাত্রনেতাকে জরিমানা ও রাস্টিকেট করেছে, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না।
মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না। মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত চলবে না, চলবে না। তাজউদ্দিন, তুমি গ্রেফতার হবে না, বাইরে থেকে আন্দোলন চালাবা। আমি জেলা ম্যাজিস্ট্রেট, আমার কাছে ওয়ারেন্ট থাকা ছাত্র নেতাদের তালিকা আছে। যাদের নাম বলবো তারা পুলিশ ভ্যানে উঠবেন। শেখ মুজিবুর রহমান। আমি শেখ মুজিবুর রহমান। ধরতে হবে না, পালিয়ে যেতে চাইলে সামনে এসে নাম বলতাম না। আপনি গাড়িতে উঠুন। আপনি কে? আমি প্রেস রিপোর্টার। মুজিবের ছাত্রত্ব বাতিল করা চলবে না, চলবে না। আমি ফিরে আসবই। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুল জীবনে জেলে গিয়েছিলাম প্রথমবার, বাংলা ভাষার দাবিতে জেলে গিয়েছি দ্বিতীয়বার, আর মানুষের অধিকার আদায় করতে গিয়ে আবার জেলে তৃতীয়বার। প্রয়োজনে 1000 বার জেলে যাব, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবই। এর কিছুদিন পর গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ। সভাপতি মাওলানা ভাসানী, আমি জয়েন্ট সেক্রেটারি। কিন্তু আমি তো জেলে। জেলে খুব কষ্ট না? কষ্ট হইলেও কিছু করার নাই। যে পথ বাইসা নিছো সেটা কঠিন পথ, ঘাত প্রতিঘাত আসবেই, তবে তুমি পারবা ইনশাআল্লাহ। মজিবর, এখন কিন্তু তোমার দায়িত্ব বাইরে গেছে, বড় মাঠে খেলতে হবে। দোয়া করবেন হুজুর। ভাইরা আমার, আপনারা জানেন সরকার চাল ডাল তেলের দাম বাড়িয়েছে। দেশের 70% মানুষের ঘরে খাবার নাই, এটা মানা যায় না। তাহলে চলেন আমরা চুপ করে না থেকে মিছিল করি, প্রতিবাদ করি, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বুঝিয়ে দেই বাংলার জনগণ তার সঙ্গে নেই, আছে আওয়ামী লীগ ও ভাসানী সাহেবের সঙ্গে। মজিবর, তুমি গ্রেপ্তার হবে না, যাও এখান থেকে। হাত পা ঠিক আছে তো মজিবর? হাত পা ঠিক আছে হুজুর, মন ঠিক নেই। সেদিন আমাকে গ্রেফতার হতে নিষেধ করলেন, এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হুজুর, গোপন রাজনীতিও করি না। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি বলছেন শোনো নাই? জো আওয়ামী লীগ করেগা উসকো সের হাম কুচাল দেগা। জিন্না সাহেব মারা যাবার পর লিয়াকত আলী খান ধরারে সরাগান করতেছে, বুঝছো? উনি আসলে জনগণের প্রধানমন্ত্রী না, গণবিরোধী মুসলিম লীগের প্রধানমন্ত্রী। কথা ঠিক বলছো মুজিবর, মুখে মুখে খুব গণতন্ত্রের কথা বলে,
কিন্তু মুসলিম লীগের বাইরে কোনো দল রে কাজ করতে দিতে চায় না। আর এই জন্যই এখন তোমার জেলে যাওয়া যাবে না। তাহলে কি করব বলেন? লাহোর যাও, সরোয়ারদের সাথে দেখা করো, বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি হইতে চাই, কেবল পূর্ব পাকিস্তান ভিত্তিক পার্টি না, এবং তার নেতৃত্ব আমাকে দরকার। কিন্তু আমার নামে তো ওয়ারেন্ট। তা আমি জানি টানি না, শুধু জানি তোমারে যাইতে হবে, গ্রেপ্তার হওয়া চলবে না। এরপর আমি ভারতের কলকাতা ও পাঞ্জাব হয়ে চলে গেলাম লাহোর। সেখানে সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে দেখা করি, এমনকি পাঞ্জাব, সিন্ধু আর সীমান্ত প্রদেশের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেই। ওদিকে পশ্চিম পাকিস্তানে আমাকে আটকানোর জন্য জাল বিছানো হয়। ঢাকা ফেরার পরপরই সেই জালে বন্দী হয়ে যাই আমি। সেবার লম্বা সময়ের জন্য জেলে গিয়েছিলাম, কখনো ঢাকা জেল, কখনো ফরিদপুর, কখনো খুলনা। ঢাকার বাইরের জেলগুলো ছোট আর নোংরা, গাদাগাদি করে কয়েদিরা থাকত। শরীর ক্রমেই অসুস্থ হয়ে যেতে লাগলো। হয়তো সরকার সেটাই চেয়েছিল, ভেবেছিল এভাবে জেলে আটকে থেকে আমি দমে যাব। কিন্তু ওরা বোঝেনি শেখ মুজিব দমে যাবার পাত্র না। এই জেলে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হবে। জেলারের সাথে কথা বলেছি, হয়তো আমাকে ঢাকা জেলে শিফট করবে, তাহলে অন্তত ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নিতে পারবো। শরীর না হয় ঠিক হবে, কিন্তু মন কিভাবে ঠিক করব বলো তো? তুমি ভেঙে পড়ার মানুষ না। পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যারা নিজের জন্য জন্মায় না, তাদের জন্মই হয় পুরো একটা দেশকে আর দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য। মুজিবুর রহমান সাহেব, কেমন আছেন? একটা মজার খবর শুনুন। একটু আগে প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন সাহেব পল্টনের জনসভায় বলেছেন উর্দুকেই রাষ্ট্রভাষা করা হবে। ভালো খবর না? বাঙালিদের পারবেন মানাতে? আপনার ছেলেমেয়েরা উর্দু মানবে? জরুরি খবর দেবেন, সবাই যেন গভীর রাতে ডাক্তারের পোশাক পরে আসে। ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে। কেমন আছেন এখন? শরীরটা এখনো দুর্বল মামা। সে যাই হোক, খাজা নাজিমুদ্দিন তো জিন্না সাহেব আর লিয়াকত আলী খানের পথেই হাঁটছে। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই মুজিব। একদম। তোয়াহা, শহীদুল্লাহ মামা, আপনারা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করে আওয়ামী লীগের কাউকে কনভেনার করুন। ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় গিয়েছি, ছাত্র ছাত্রী শিক্ষক সবার সাথে কথা বলেছি। সবাই আন্দোলনে নামবে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিস্ফোরণ একটা ঘটবেই। ঠিক বলেছেন। ছাত্র, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী সবাইকে আন্দোলনে যুক্ত করতে হবে। মাওলানা ভাসানীর সঙ্গে যোগাযোগ করো দ্রুত। আমি 16 ফেব্রুয়ারি থেকে অনশন করব। আপনার তো শরীর খারাপ, 2 বছরের বেশি জেলে।
এই অবস্থায় অনশন কতদিন করবেন? যতদিন মৃত্যু না হয়। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই। খান বা না খান, জেল থেকে বের হতে পারবেন না, সেই রাস্তা বন্ধ। এক রাস্তা বন্ধ হলে আরো হাজারটা রাস্তা খুলে যায়, আর আমি জেল থেকে বের হবই, জীবিত কিংবা মৃত। সালের 27 ফেব্রুয়ারি, প্রায় 2.5 বছর পর আমি মুক্তি পাই। শরীরটা তখনও খারাপ, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ। মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে। চাচা, দেশের কি অবস্থা? ভালো না। যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে, আর জানোয়ারের দল সব বাইরে, রক্ত চোষার দল। শরীরে রেখে হাল মুজিব ভাই? তাজউদ্দিন, শরীর দুর্বল, কিন্তু মনের জোর ঠিক আছে। ভেবো না। ওহো, ভাড়াই তো দেইনি। আপনি শেখ মুজিব? চিনতে পারে নাই। আপনি মুক্তি পাইছেন, এইবার আমরাও মুক্তি পাবো। ভাড়া নেব না। আরে কি বলেন, ভাড়া নেবেন না কেন? সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে। ভাড়া নিলে জিনিসটা কয়া শান্তি পাবো না। আসি, আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে। এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই। আলো এসে গেছে। এখন মুজিব সাহেব সারা দেশে আলো জ্বালাবেন, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন। আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে। আবারও জেলায়, মহকুমায় যেতে হবে। দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এজন্য আপনাদের সমর্থন চাই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সাফ কথা, পূর্ব পাকিস্তানের হাতে আরো ক্ষমতা চাই। এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে, তবে মুজিবর যা করছে তার তুলনা নাই। এখন তাকে আরো দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ ভাসানী সাহেব। আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল। সামনে নির্বাচন, তাই মাওলানা ভাসানী সভাপতি থাকবেন, আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন, তাহলে আমিও বলি, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাথে আমি বলি, আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক দল করতে হবে। সব ধর্মের মানুষের জন্য দোয়ার খুলে দিতে হবে। আমরা ঢাকায় রাজধানী চাই, আর্মির হেডকোয়ার্টার চাই, সেন্ট্রাল ব্যাংকের হেড অফিস চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। নির্বাচনে মোট 309টা আসন,
মহিলাদের জন্য 9টা সংরক্ষিত, মুসলিম আসন 228টা, হিন্দুদের 30টা, শিডিউল্ড কাস্ট 36টা। আমাদের কিন্তু এইসব সংরক্ষিত আসন নিয়েও ভাবতে হবে। পাক্কা হিসেব। ভেরি গুড মুজিব। আমাদের মার্কা নৌকা, আর ম্যানিফেস্টোতে থাকবে 21টা দফা, 21শে ফেব্রুয়ারির সাথে মিল রেখে। তাহলে চলো মুজিবর, আমরা ডিস্ট্রিক্ট ট্যুরে বাইর হয়ে পড়ি। উত্তরবঙ্গ থেকে শুরু করব, কি বলো? আসসালামু আলাইকুম। বাবা, আমার এই কুড়ে ঘরে তোমার একটু বহন লাগবো। খাও বাবা, গায়ে বল আনো। আরে সার আনা পয়সা নাও, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই। আপনার দোয়া থাকলেই হবে। এই ভালোবাসার ঋণ শোধ করতেই হবে। মুসলিম লীগের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া। এই মুজিব বেটা হিন্দুদের ইশারায় চলছে। নাউজুবিল্লাহ, একে যে ভোট দেবে সে হারাম কাজ করবে। টাকাটা রাখেন, চা পানি খাবেন, আর মনে করে ভোটটাই অহিদুজ্জামানকে দেবেন, ঠিক আছে? নইলে সাবধান, নৌকার নাম মুখেও আনবা না। ভোট যা হবে সব মুসলিম লীগে, ঠিক আছে? ওরা যা কয় কোক, ভোট দিমু খোকারে, মার্কা নৌকা। সকল কেন্দ্রের ভোট গণনা শেষ। ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মুজিবুর রহমান। জনতাই সকল ক্ষমতার উৎস, আর সেই জনতার ভালোবাসার শক্তি যেখানে, ষড়যন্ত্র সেখানে দুর্বল। আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিতে পারবো না, অনেকের আপত্তি আছে। কিন্তু শেরে বাংলা সাহেব, সবাই যখন জেলে ছিল তখন মুজিব একাই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে। আজ পূর্ব পাকিস্তানে যুক্ত ফ্রন্ট যে সরকার গঠন করছে তার বেশিরভাগ কৃতিত্ব ওর। আর মুজিবর কিন্তু জনপ্রিয়। এত অল্প বয়সে ওয়াহিদুজ্জামানের মতো নেতারে বিশাল ভোটের ব্যবধানে হারাইলো, এটা কি চারটিখানি কথা? বিরাট ব্যাপার। সেটাই বলছি হুজুর, এখনো সে অনেক ছোট, বয়স কম, সময় তো আরো আছে নাকি? অন্যেরা হোক। বয়স কম তাতে কি, ও তো নিজের যোগ্যতায় মন্ত্রী হবে, তাই না? স্যার, আমি একটু বলি, আমাকে বাদ দিয়ে হলেও পূর্ব বাংলার মন্ত্রিসভা গঠন করুন, নইলে জনগণ হতাশ হবে। এই সুযোগে কেন্দ্রের মুসলিম লীগ সরকার ষড়যন্ত্র করবে, এমনকি যুক্ত ফ্রন্টে ভাঙন ধরাতে চাইবে। কিছুদিনের মধ্যেই নিজের ভুল বোঝেন শেরে বাংলা সাহেব, কারণ সেই ষড়যন্ত্রের শিকার হয়েই যুক্ত ফ্রন্ট সরকার টিকতে পারেনি। অবশেষে শেরে বাংলা সাহেবের অনুরোধে তার হাত ধরেই মন্ত্রী হই আমি। আজ দুঃখ ভারাক্রান্ত মনে এখানে সমবেত হয়েছে। আমাদের দুই মহান নেতা শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা কেউই আমাদের মাঝে নেই। আজ আওয়ামী লীগকে তাই আরও শক্তিশালী করার চ্যালেঞ্জ। আমরা চাই আইয়ুব বিরোধী শক্তির ঐক্য। শেরে বাংলা নাই, সোহরাওয়ার্দী সাহেব নাই, ভাসানী আইয়ুব খানকে চটাতে চান না। এই কঠিন সময়ে পূর্ব বাংলায় কেউ নাই, এই ধারণা ভুল। আওয়ামী লীগকে, বাংলার মানুষকে নেতৃত্ব দিতে আমাদের একজন শেখ মুজিবুর রহমান আছে।
কতদিন বাংলার মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে? কতদিন আমরা পশ্চিম পাকিস্তান সরকারের করুণা নিয়ে বাঁচব? আর কতদিন অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে থাকবে পূর্ব বাংলা? আর কতদিন? আর তাই এই 6 দফা আমরা বিশ্বাস করি, এই 6 দফা শুধু আওয়ামী লীগের পুনরুজ্জীবন নয়, এই 6 দফা বাংলার মানুষের নবজাগরণের দফা। মুজিব ভাইয়ের কথা, যুক্তি এসব শুনলে মনেই হয় না নিউজ করতে এসেছি, মনে হয় ইউনিভার্সিটির বড় কোনো প্রফেসরের লেকচার শুনছি। একদম ঠিক। বাংলার স্বার্থটা এত সহজে কিভাবে যে তুলে ধরলেন, অসাধারণ। পার্লামেন্টারি গণতন্ত্র, সার্বজনীন ভোটাধিকার, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক সহজে বিনিময়যোগ্য মুদ্রা, কিংবা 2 অঞ্চলে একই মুদ্রা কিন্তু পৃথক রিজার্ভ ব্যাংক। দফা 4, ট্যাক্স খাজনা আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের। দফা 5, 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা, আয় ব্যয়ের পৃথক হিসাব। এবং দফা 6, পূর্ব পাকিস্তানে পৃথক মিলিশিয়া বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন। Mr. Mujib, we don't agree with you. You want to break Pakistan. Then I just don't want to stay here anymore. যারা আমার দেশের মানুষের অধিকার দেবে না, তাদের সাথে আপোষ নাই। সবার সমর্থনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। 6 দফার পক্ষে সমর্থন আদায়ে ছুটে বেড়াই সারা দেশে। কিন্তু বাঙালির সেই মুক্তির সনদ প্রচারের দায়ে বন্দী হই আবারও। তবে জনতার তীব্র আন্দোলনে দ্রুতই মুক্ত হই। মুজিব সাহেব, আপনি সহ 35 জন ভারতের আগরতলায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন। এই অভিযোগে আপনাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। আপনাকে গ্রেফতার করা হচ্ছে। প্রায় বছরখানেক ধরে চলে শুনানি আগরতলা ষড়যন্ত্র মামলা, যার মূলেই ছিল ষড়যন্ত্র। সারাটা জীবন আমাকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই লড়ে যেতে হলো। তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইয়োর অনার সংঘটিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে। সো ইয়োর অনার, রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী। দেশদ্রোহিতার শাস্তি তো মৃত্যুদণ্ড, তাই না? জি গভর্নর। তাহলে যেটা বিশ্বাস করো সেটা অ্যাপ্লাই করো। সরি গভর্নর, বুঝলাম না। আরে এটা তো পানির মতো সোজা, না বোঝার কি আছে? জজ সাহেবকে বলবেন মুজিবকে ফাঁসি দিতে, ব্যাস। আহা, উকিলকে তো বলাই আছে, উনি ফাঁসির দিকেই আগাবে। আপনি শুধু জজ সাহেবকে ম্যানেজ করবেন। আমি? কিন্তু এটা তো আমার এখতিয়ারের বাইরে। এক কথা তোমাকে এতবার বলতে হয় কেন? যেটা বলতে বলেছি বলবে। ক্যান্টনমেন্টে ফোন লাগাও। কাগজে একটা মেসেজ লিখো। ইয়েস স্যার। আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। অর্ডার, অর্ডার। ইয়োর অনার। হ্যাঁ হ্যাঁ, আজকের শুনানি মুলতবি। শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে।
গর্জে উঠল বাংলার জনতা। 11 দফা দাবিতে উন্মাতাল বাংলাদেশ। শুরু হলো ঐতিহাসিক 69-এর গণ অভ্যুত্থান। পরিস্থিতি ভয়ঙ্কর। আর্মির আমলে কাজ হবে মনে হয় না, উল্টো আরো খেপে যেতে পারে। গণ অভ্যুত্থান তো শুধু আর ঢাকার মধ্যে নেই, সারা দেশে ছড়িয়ে গিয়েছে। আচ্ছা, আমরা যদি এসব আন্দোলন পাত্তা না দিয়েই মুজিবের ফাঁসিটা দিয়ে দেই তাহলে কি সমস্যা? শাট আপ ইউ ফুল! এটা সাধারণ কেউ না যে চাইলাম আর ফাঁসি দিয়ে দিলাম, এরপর জনতা বাড়ি ফিরে গেল। এটা শেখ মুজিব। তার কিছু হলে তুমি আমি সবাই জাস্ট পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। ড্যাম ইট! হ্যালো, শেখ মুজিবকে মুক্তিদানের সিদ্ধান্ত হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রেসিডেন্ট প্রত্যাহার করে নিয়েছে। শেখ মুজিবুর রহমান নির্দোষ। আমি আপনাদের মুজিব ভাই। আপনাদের ভালোবাসার প্রতিদান জীবন দিয়ে হলেও আমি দেব। প্রমাণ হয়ে গেছে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা। মিথ্যের পাহাড় ডিঙিয়ে সাহসী জোর কদম, মুক্তির আসমান জুড়ে তোমার দুই নয়ন। মিথ্যের পাহাড় ডিঙিয়ে সাহসী জোর কদম, মুক্তির আসমান জুড়ে তোমার দুই নয়ন। ভেঙেছ জিঞ্জির সব অশুভ আখ্যান, তোমার পায়ে নতুন ঘাসে নতুন ইশতেহার। আগুনের পথ দিয়েছ পারি মৃত্যুঞ্জয়ী প্রাণ, 7.5 কোটি মানুষের মুখে মুজিব ভাইয়ের নাম। আগুনের পথ দিয়েছ পারি মৃত্যুঞ্জয়ী প্রাণ, 7.5 কোটি মানুষের মুখে মুজিব তোমার নাম। বারবার ভেঙে চুরে খান খান শোষকের অন্ধ কারাগার, অন্ধ কারাগার। তোমার কণ্ঠে ধ্বনিত হয় বিদ্রোহ বারবার, ভেঙে চুরে খান খান শোষকের অন্ধ কারাগার, অন্ধ কারাগার। রাজপথ কাঁপে অভ্যুত্থানে প্রতিরোধ হয় গান, মুখে মুখে শুধু একই স্লোগান, মুজিব ভাইয়ের নাম। রাজপথ কাঁপে অভ্যুত্থানে প্রতিরোধ হয় গান, মুখে মুখে শুধু একই স্লোগান, মুজিব তোমার নাম।
রাত 10টা। প্রতিদিনের মতন গাড়িটা নিয়ে বের হলাম আমার সব থেকে পছন্দের জায়গা যাওয়ার জন্য। হ্যাঁ, এই ব্রিজের কথাই বলছিলাম। 10টার পরে ব্রিজে কোনো লোক থাকে না, এমনকি একটা গাড়িও চলে না। আমি প্রতিদিনই এই সময়টাতে এইখানে আসি, হালকা বাতাসে দাঁড়িয়ে একটা সিগারেট খাওয়ার জন্য। সত্যি বলতে প্রতিদিন রাতে এখানে না আসলে রাতে যেন আমার ঘুমই আসে না। এত সুন্দর ভিউ কোটি টাকা দিয়েও কেনা যাবে না। হালকা বাতাসে মনটাকে শীতল করে দিচ্ছে। জায়গাটার মায়ায় পড়ে গিয়েছি। যাই হোক, সিগারেটটা ধরাতেই যাব, তখনই পিছনে ফিরে দেখি একটা মেয়ে এসে দাঁড়ালো আমার থেকে কিছুটা দূরে। ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি চলছে না। মেয়েটা কিসের অপেক্ষা করছে এখানে দাঁড়িয়ে? নাকি আমারই মতন হালকা বাতাসে মনটাকে শীতল করতে এসেছে? না, এটা তো হতে পারে না। একটা মেয়ে রাত 10টায় বাতাস খেতে ব্রিজে আসবে নাকি? ছেলে হলে না হয় আলাদা কথা। সিগারেটটা ধরানো হলো না। পাশে একটা মেয়ে। আমি সিগারেট ধরালে কেমন দেখায়? অপেক্ষায় আছি কখন মেয়েটা বিদায় হবে আর আমি হালকা বাতাসে একটা সিগারেট শেষ করতে পারবো। 30 মিনিট হয়ে গেল, মেয়েটা সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়ে গেলাম। ধুর, এই মেয়েটা তো মনে হচ্ছে এখান থেকে যাবেই না। কি যে করি, সিগারেটটা কি ধরাবো? একটা কাজ করি, আগে যাই মেয়েটার সাথে কথা বলে দেখি কি সমস্যা। হাই, আমি নিশান। মেয়েটা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার নাম নিশি। আচ্ছা, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? এর আগে তো কখনো আপনাকে দেখিনি। জি না, আমি গাড়ির জন্য দাঁড়ালাম। রহিম চাচা ছোট মেয়েকে আমি পড়াতে আসি। কাল মেয়েটার এক্সাম, এজন্য আজ একটু দেরি হয়ে গেল। না হলে আমি সন্ধ্যার পরপরই চলে যাই। আপনার বাসাটা কোথায়? চরণবিনের পাশেই আমার বাসা। ও আচ্ছা, এখান থেকে তো অনেকটাই দূরে। আপনি জানেন না 10টার পরে এই রাস্তায় গাড়ি পাওয়া মুশকিল? হ্যাঁ জানি, দেখি আর একটু, একটা না একটা গাড়ি ঠিকই পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দেখেন। এই বলে আমি একটু দূরে এসে দাঁড়ালাম। ভাবলাম এবার বাসায় গিয়ে শুয়ে পড়ি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। এখনো মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কিছু বলছে না। আবারও আমি মেয়েটার কাছে গেলাম। সারা রাত দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি পাবেন না। আমার বাসা এখানেই। আপনি যদি কিছু মনে না করেন, আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতে পারি। যাবেন? কিন্তু আমার জন্য আপনার কষ্ট হয়ে যাবে। আরে না, কি যে বলেন, কষ্ট হবে না। রাতে আমার ঘুরতে ভালোই লাগে। চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। বেশ অনেকটা পথ যাবার পরে নিশির বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আচ্ছা, আমি এবার আসি তাহলে। এত রাতে আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। চলেন বাসার ভিতরে, এক কাপ চা খাওয়ানোর সুযোগ তো করে দেন। না, আজ অনেক রাত হয়ে গেল, বাসায় ফিরতে হবে। আবার অন্য একদিন আসবো। আচ্ছা, কাছে যখন থাকেন মাঝে মধ্যে আসবেন। এলে খুব খুশি হব। আশা করি বাড়ি চিনতে অসুবিধা হবে না। বাড়িতে যখন পৌঁছালাম রাত অনেক। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না। বারবার নিশির কথা মনে হতে লাগলো। মেয়েটি বেশ ভদ্র, দেখতেও সুন্দর। মেয়েটিকে অবশ্যই ভালোবাসা যেতে পারে। কত সুন্দর করে কথা বলে। মনে মনে ঠিক করলাম কাল সন্ধ্যার পরেই ব্রিজে গিয়ে দাঁড়াবো। ব্রিজে এসে দাঁড়িয়ে আছি। রাত 9টা বেজে গিয়েছে। নিশির কোনো দেখা নেই। কাল তো বলেছিল সন্ধ্যার পরেই চলে যায় বাসায়। আমার আসতে কি দেরি হয়ে গেল? এই ভেবে সেদিন বাড়ি ফিরে আসলাম। পরদিন আবার গেলাম, কিন্তু নিশির দেখা পেলাম না। এমন করে 7 দিন তার জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে আসে না। ঠিক করলাম কাল সন্ধ্যায় সরাসরি নিশির বাড়িতে যাব। কোনো সমস্যাও তো হতে পারে। সারাদিনের কাজ কাম শেষ করে রওনা দিলাম এবার নিশির বাড়ির উদ্দেশ্যে। বাড়িটার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। কি ব্যাপার, বাড়িতে কোনো আলো জ্বলছে না, বাইরেও কোনো আলো নেই।
বাড়ির ভিতরে যেতেই চোখে পড়ল একটা লোকের। তার দিকে এগিয়ে যেতেই লোকটা বলে উঠল, কি আপনি ভাই? কি চাই এখানে? এটা নিশিদের বাড়ি না? আমি নিশির বন্ধু। কি যে বলেন আপনি? এই বাড়িতে কেউ থাকে না। প্রায় 6 বছর বাড়িটা বন্ধ পড়ে আছে। এসব কি বলছেন আপনি? আমি 7 দিন আগে এই বাড়িতে এসেছিলাম, আর আপনি বলছেন কেউ থাকে না? মজা করছেন নাকি আমার সাথে? এই বাড়িতে 6 বছর আগে একটা মেয়ে থাকতো। শুনেছি ওই মেয়েটা দিঘির পাড়ায় বাচ্চাদের পড়াতেন, কিন্তু হঠাৎ করে মেয়েটা নিখোঁজ হয়ে যায়। 7 দিন মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায় না। 7 দিন পরে মেয়েটার লাশ পুলিশ উদ্ধার করে দিঘির পাড়া ব্রিজের নিচ থেকে। তারপর থেকে তো বাড়িটা খালিই পড়ে আছে। না বাড়িটা কেউ ভাড়া নেয়, আর না এখানে কেউ আসে। এমনকি 6 বছরে বাড়িটা কেউ দেখতেও আসেনি। অদ্ভুত বিষয়। এখানে যার কাছে আপনি শুনবেন সেই ঘটনাটি বলবে আপনাকে। আমি সন্ধ্যার পরে এখানে এসে মাঝে মধ্যে নেশাবানি করি, তারপরে চলে যাই। সামনের বস্তিতে আমার বাড়ি। অনেকেই বলে বাড়িতে নাকি মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। ভাগ্য ভালো আপনার কিছু হয়নি। আর কখনো এই বাড়িতে আসবেন না। কথাগুলো শুনে শরীরে যেন আমার কাঁটা দিয়ে উঠল, লোমগুলো দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত বের হয়ে চলে আসলাম। তাহলে নিশির সাথে দেখা, বাড়িতে আসা কোনো কিছুই স্বাভাবিক ছিল না? সেই দিন বাড়িতে ঢুকলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। আর দাঁড়িয়ে না থেকে গাড়িটা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর থেকে আর কোনোদিন আমি এই বাড়ির আশেপাশেও আসিনি। দিঘির পাড়া নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের একেবারে শেষে বিশাল এক নদীর পাড়ে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে তেমন কোনো লোকও দেখা যেত না। মাঝে মাঝে শুধু এক বয়স্ক লোককে দেখা যেত। লোকজন সেটাকে ভূতের বাড়ি বলে চালিয়ে দিত, কারণ ওই বাড়ির আশেপাশে আর কোনো বাড়িঘর কিছুই ছিল না। আচ্ছা রাজু, তুই কি জানিস সবাই আমাদের নদীর পাড়ের ওই পুরনো বাড়ির দিকে যেতে মানা করে কেন? কেন আবার? তুই জানিস না বুঝি? গ্রামের সবাই বলে ওটা নাকি ভূতের বাড়ি, ওখানে কেউ থাকে না। ওই বাড়িতে নাকি একটা ভূত থাকে, আর যদি কোনো মানুষ ওই বাড়িতে যায় তাহলে সে আর জীবিত ফেরে না। তাই তো ওদিকে গ্রামের কেউ যায় না। আর দেখিস না ওই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি নেই। তাই নাকি? আমিও তাই ভাবি। একটা একা বাড়ি হয় কি করে? আরে ওই বাড়ির আশেপাশে নাকি আগে অনেক বাড়ি ছিল, পরে ওই ভূত সবাইকে ধরে ধরে মেরে ফেলা শুরু করে। তাই কেউ আর ওই দিকে থাকে না, বুঝলি? হ্যাঁ, কিন্তু আমার খুব ওখানে যেতে ইচ্ছে করে। মনে হয় ওখানে গেলে আমি কিছু না কিছু জানতে পারবো। মানুষ যেটা ভাবে অনেক সময় সেটার উল্টো ঘটে। রাসেল, একবার এদিকে আয় দেখি। ছেলেটা এত বড় হয়ে গিয়েছে, একটু আমার সাথে কাজ করলেও পারে। সারাদিন শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, এছাড়া আর কিছুই পারে না। বাবা ডাকছে রে, আমি এখন যাই। বিকেলে দেখা হবে না। হ্যাঁ যা, আমিও যাই, অনেক বেলা হয়ে গিয়েছে। আমাকে একা ছেড়ে কেন চলে গেলে গিন্নি? আমাকে একা করে কেন চলে গেলে? আমি যে বড় একা হয়ে গেছি, কোথাও যেতে পারি না, কেউ আমার কাছে আসে না, কেউ নেই আমার। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। সেই নির্জন বাড়িতে একা একা আর্তনাদ করতে থাকে বয়স্ক লোক। কান্নাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় বিশাল এই নদীর কুলকুল শব্দে। পৃথিবীর আর কেউ শুনতে পায় না সেই হাহাকার। কি রে রাজু, সারাদিন কোথায় কোথায় ঘুরিস তুই বলতো? আজ কয়দিন দেখছি কলেজেও যাস নে। এবার ছুটিতে আসুক তোর বাবা বাড়িতে, বলবো ছেলেকে শহরে নিয়ে যেতে। সাইড দেওয়ালে বন্দি থাকবি আর শুধু পড়বি, দেখবি তখন কেমন লাগে। না না মা, বাবাকে কিছু বলো না। আমি আর অত ঘুরবো না, সময় মতো সব কাজ করব। তবুও তুমি বাবাকে এসব বলো না। মনে থাকে জানো, না হলে যা বলেছি তাই করব। ধুর, আর রাসেলের সাথে ঘুরতে যাব না।
ওর সাথে বাইরে গেলে কিভাবে আমার সময় কেটে যায় বুঝতেই পারি না। রাজু, চল বাইরে যাই। না রে, আমি আজ বাইরে যাব না, তুই একাই যা, আজ আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি, তুই কাজ শেষ করে আয়। না, কাজ করার পর আমার পড়া আছে, তুই যা, আমি বাইরে যাব না। রাজু তো কোনোদিন এইরকম করে না, যত কাজে থাকুক আমি ডাকলেও তো চলে আসে। আজ কি হলো কে জানে। আজ কয়দিন হয়ে গেল রাজু আর আমার সাথে ঘুরতে বের হয় না। এইভাবে একা একা ঘুরতে কি আর ভালো লাগে? একটা কাজ করি, আমি একবার গিয়ে দেখি ওই নদীর পাড়ের বাড়িটায় কি আছে। কিন্তু বাবা যদি জানতে পারে তাহলে তো রাগ করবে না, কিন্তু আমি তো একা আছি, বাবা জানবে কি করে? গিয়ে তাড়াতাড়ি চলে আসবো না, তাহলে আর বাবা কিছু জানতে পারবে না। যাই তাহলে ওইদিকে। জায়গাটা অনেক সুন্দর, নদীর পানির কুলকুল শব্দে মনটা ভরে উঠেছে। আমার তো আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। দূর থেকে যতটা ভয় করতো এখন তেমন ভয়ও করছে না। হঠাৎ বাড়িটার ভিতর থেকে কারো আওয়াজ শুনে ভয় পেয়ে যায় রাসেল। আমাকে একা ছেড়ে কেন চলে গেলে গিন্নি? আমাকে একা করে কেন চলে গেলে? আমি যে বড় একা হয়ে গেছি, কোথাও যেতে পারি না, কেউ আমার কাছে আসে না, কেউ নেই আমার। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এ কি কথা বলছে কে এখানে? সত্যি কি তাহলে এখানে ভূত আছে? মনে হচ্ছে একা একা আসাটা আমার ঠিক হয়নি। দৌড়ে পালাবো নাকি একবার ভিতরে গিয়ে দেখবো কেউ আছে কি না? ভয়ে ভয়ে সেই ঘরের দিকে যায় রাসেল। কে তুমি? এইভাবে এখানে একা একা বসে আছো কেন? এই গ্রামে তো কেউ থাকে না, তুমি কি ভূত? আমার ঘরে কে তুমি দাদু ভাই? এখানে কি করছো? আমি রাসেল, এদিকে এসে তোমার কথা শুনে ভিতরে এলাম। কে তুমি? শুনেছি এখানে ভূত আছে, তুমি কি সেই ভূত? কি যে বলো না দাদু ভাই, তবে ভূতই বলতে পারো। মানুষের চেয়ে বড় ভূত কি আর আছে? বয়স্ক লোকটার এমন কথায় রাসেলের মনে সাহস জাগে। আচ্ছা, তুমি কি এখানে একাই থাকো? আর কেউ নেই? আর এমন ভাঙা বাড়িতে তুমি থাকো কেন? সে তোমায় পরে বলবো। আমার এখানে তোমাকে খেতে দেওয়ার মতো কিছু নেই দাদু ভাই, তাই তোমাকে কিছু খেতে দিতে পারছি না। শোনো, এখানে কেউ তেমন আসে না। তুমি এত সময় এখানে থাকলে তোমার মা বাবা চিন্তা করবে। তুমি এবার বাড়ি চলে যাও। ঠিক আছে, পরে কিন্তু আমি আবার আসবো। কত বছর পর আমার এই বাড়িতে মানুষ এসেছিল। ছেলেটা বলল আবার আসবে। ছেলেটাকে কিছু খেতে দিতে পারলাম না, এবার আসলে কিছু খেতে দেব নে। একটি লোক মারা গেছে। নয়না রাসেল লাশটাকে নিয়ে এসেছে আজিমপুর কবরস্থানে দাফন করার জন্য। আকাশটাকে আজকের দিনে এমন খারাপ হতে হবে, সাথে চারপাশে আবার এমন অন্ধকার। তার মধ্যে আবার আজ পূর্ণিমার রাত। শুনেছি পূর্ণিমার রাতে কবরস্থানের আত্মারা জেগে ওঠে। এত কথা না বলে লাশটাকে দাফন করার জন্য বাড়িতে কেউ আসে নাকি দেখ। রাসেল একটু এগিয়ে গিয়ে ডাকতে শুরু করলো। কবর দিতে হবে, লাশ আছে, বাইরে আসুন। 2-3 বার ডাকার পর একটি বয়স্ক লোক বাইরে বেরিয়ে আসে। দুইজনের দিকে একবার ভালো করে দেখে নেয়। লাশটি দেখে বলে, তাড়াতাড়ি লাশটিকে নিয়ে ঘরের ভিতরে আসুন। আর আপনারাও ঘরের বাইরে থাকবেন না। পূর্ণিমা রাতে এই কবরস্থান আজকের জন্য ভীষণ বিপদের। বয়স্ক লোকটির কথায় নয়ন আর রাসেল ছোট এই ঘরটার ভিতরে প্রবেশ করে আর লাশটিকে পাশে রেখে দেয়। বাইরে তখন জোরে বৃষ্টি শুরু হয়েছে। ভোর হবার কিছুক্ষণ আগে এই লাশ কবর দেওয়া হবে। তাহলে সারা রাত লাশ কি এভাবে থাকবে? কিন্তু এখন কবর দিতে অসুবিধা কোথায়? অসুবিধা অবশ্যই আছে।
না হলে কি আর বলতাম। এখন লাশ কবর দিতে গেলে আমরা কেউ বেঁচে ফিরবো না। এসব কি বলছেন? বেঁচে ফিরবো না মানে? তার মানে পূর্ণিমা রাতে কবরস্থান থেকে এক জাদুকর জেগে ওঠে দেহের সন্ধানে। তবে শুধু পূর্ণিমা রাতেই এমন হবার কারণটা কি? এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। আপনি যেহেতু এখানে এতদিন আছেন, এর কারণ অবশ্যই জানবেন। এর পেছনে অনেক বছর আগের একটা ঘটনা আছে, যা আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। আমাদের তো সারা রাত এখানেই থাকতে হবে। ঘটনাটা বলুন, আমরা শুনি। বয়স্ক লোকটি কিছু সময় চুপ করে থেকে বলতে শুরু করে। আজিমপুরে অনেক বছর আগে একজন জাদুকর থাকতো। জাদুকরের মনে কারো জন্য এক বিন্দু পরিমাণ মায়া ছিল না। সে শুধু নিজের স্বার্থ বুঝতো। এমনকি গ্রামের অনেকেই বলতো এ কোনো মানুষ না। সবাই তাকে দেখে অনেক ভয় পেত। ঝড় বৃষ্টির রাত, ঘুম না আসার কারণে রাসেল জানালার পাশে দাঁড়িয়ে আছে। রাত 2টার মতন বাজে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তারপরও রাসেল দাঁড়িয়ে আছে, কারণ বাহিরের বিদ্যুৎ চমকানি আর বৃষ্টি দেখতে রাসেলের ভালোই লাগছে। রাসেলের মা নেই, বাবাই তার সব। আর রাসেলের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। যা রোজগার করে তা দিয়ে তাদের বাপ ছেলের সংসার ভালোই চলে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ রাসেল অনুভব করলো কেমন একটা অদ্ভুত গন্ধ তার নাকে আসছে। সে ভালো করে জানালার বাইরে দেখতে লাগলো। ধীরে ধীরে গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠছে। রাসেলের এমন মনে হতে লাগলো তার আশপাশ থেকে গন্ধটা আসছে। পিছন ফিরে তাকাতে রাসেল ভীষণ চমকে উঠল। দেখলো অদ্ভুত ভয়ানক চেহারার একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কে কে আপনি? লোকটা কোনো জবাব দিল না, পলকহীন ভাবে রাসেলের দিকে তাকিয়ে রইল। কে আপনি? এই ঝড় বৃষ্টির ভিতরে এত রাতে এখানে কি করছেন? কি চান? আমি তোকে চাই, চল আমার সঙ্গে, তোকে নিতে এসেছি। মানে? আমাকে নিতে এসেছেন মানে? আপনি কে? আমি তান্ত্রিক পঞ্চবক্র। সময় নষ্ট না করে চল আমার সঙ্গে, তোকে আমার খুব প্রয়োজন। চিনি না, জানি না, কেন আপনার সঙ্গে যাব? বেয়াদব, আমার কথা না শুনলে তোর অনেক বিপদ হবে, তুই সব হারাবি। চিৎকার করছেন কেন? আস্তে কথা বলুন, আমার বাবার ঘুম ভেঙে যাবে। আপনি এখান থেকে চলে যান, রাস্তার পাগল কোথাকার। তুই আমাকে রাস্তার পাগল ভাবছিস? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। রাস্তাঘাটে আপনার মতন পাগল অনেক দেখা যায়। তা আপনি এই মাঝরাতে কোথা থেকে এসেছেন? তুই আমাকে পাগল ভাবছিস, তার মানে তুই আমার সঙ্গে যাবি না? পাগল না ভেবে সত্যিকারের তান্ত্রিক ভাবলেও যেতাম না। এত রাতে বাবাকে না বলে অচেনা কারোর সঙ্গে কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোর বাবা যদি তোকে ফেলে কোথাও চলে যায় তখন কি করবি? না, আমার বাবা আমাকে একা রেখে কোনোদিন কোথাও যাবে না। আমার সাথে না গিয়ে বড় ভুল করলি। অনেক বড় মাসুল দিতে হবে তোকে। আবার আমি তোকে নিতে আসব, সেদিন তুই নিজেই আমার সঙ্গে যেতে চাইবি। তারপর লোকটা সোজা চলে যেতে লাগলো। রাসেল লোকটার দিকে তাকিয়ে আছে। কিছু দূর যাওয়ার পরে লোকটা কোথায় যেন গায়েব হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে সত্যি কি সেই লোকটা কাল রাতে এসেছিল, নাকি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম? যাই হোক, সকালে খাওয়া সেরে বাবা ছেলে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আর রাসেল যাচ্ছে কলেজে আর বাবা যাচ্ছে কাজের সাইডে। কলেজ থেকে বের হয়ে গাছের কাছে রাসেল তার চাচাকে দেখতে পেল। চাচা, কি ব্যাপার, আপনি এখানে? তোকে নিতে এসেছি বাবা। আমাকে নিতে এসেছেন মানে? বাড়ির ওই দিক সব ঠিক আছে তো? তোর বাবার একটু শরীর খারাপ করেছে বাবা, তুই এখনই আমার সাথে চল। সকালেই তো দুজন বাড়ি থেকে একসাথে বের হলাম, এর ভেতর বাবার শরীর খারাপ হলো কিভাবে? চল বাবা, বাড়িতে গিয়ে দেখতে পাবি। রাসেল চাচার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
রাসেল বাড়ির সামনে এসে দেখতে পেল বাড়ির সামনে বাবাকে শুইয়ে রেখেছে। রাসেল ছুটে চলে গেল তার বাবার কাছে। রাসেলের আর বুঝতে বাকি থাকলো না যে তার বাবা এই পৃথিবীতে আর নেই। রাসেল চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা, আমার বাবা মারা গেলেন কি করে? তোমার বাবা 5 তলা বিল্ডিং এর উপরে কাজ করার সময় ওখান থেকে পড়ে মারা যায়। যাই হোক, রাসেলের বাবার জানাজা পড়ে মাটি দেওয়া হলো। রাসেল কেঁদে কেঁদে আকুল। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। লাশের সাথে আসা সকলেই চলে গেছে, শুধু রাসেল আর তার চাচা দাঁড়িয়ে আছে। হঠাৎ রাসেলের চোখ পড়ল কবরস্থানের পাঁচিলের দিকে। দেখলো পাঁচিলের আড়াল থেকে কে যেন তাদেরকে লক্ষ্য করছে। রাসেল ভালো করে খেয়াল করলো, গত রাতে সেই অদ্ভুত লোকটা সোজা তাকিয়ে আছে রাসেলের দিকে। লোকটার মুখে যেন হাসি লেগে আছে। ওখানে পাঁচিলের আড়াল থেকে কে যেন আমাদের লুকিয়ে দেখছে। কই, কোথায়? কে আমাদের লুকিয়ে দেখছে? ওখানে তো একটা কুকুর, কেউ তো নেই। সত্যি তো, ওখানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে, তবে কি ভুল দেখলাম? রাসেল নিজের বাড়ি ছেড়ে চাচার বাড়িতে উঠেছে। চাচার সংসারে রাসেলের দিন ভালোই কাটছে। ভালো করে পড়াশোনা কর বাবা, তুই আমাদের বংশের গর্ব। পড়াশোনা শেষ করে তোর বাবার ইচ্ছে পূরণ কর। তোর যখন যা দরকার পড়বে আমাকে জানাবি। কি রে বলাই, তোর বাড়ির দলিলটা এখনো দিলি না কেন? তোর বাড়িটা গ্রামের শেষে আছে, তাই আমি আমার উপাসনার কাজ করতে পারবো। নিরিবিলি জায়গা বলে কোনো অসুবিধা হবে না। এই কথা তোকে কতবার বলবো? ওই বাড়িটা নেবেন না, ওটা আমার বাপ দাদা রেখে যাওয়া শেষ সম্বল। ওই বাড়িটাতে আমি আমার পরিবার নিয়ে থাকি। চুপ কর, ওই বাড়িটাই আমার চাই। তোর কি হবে তা ভেবে আমার কি? ভুলে যাস না আমি জাদুকর। এত কথা না বলে বাড়ির কাগজটা ভালোই ভালোই দিয়ে দে। তোদের মতন ভিখারিদের জমি দিয়ে কি হবে? যে কোনো গাছতলায় থেকে নিস। না, বাড়িটা আমি দিতে পারবো না। বাড়িটা যে আমাদের তার সব প্রমাণ আমাদের কাছে আছে। ও, তাহলে তুই ঠিক করে নিয়েছিস বাড়িটা আমার দিবি না? ঠিক আছে, চলে যা। এই বলে বলাই জাদুকরের ঘর থেকে বেরিয়ে যায়। বলাইয়ের এরকম কথায় জাদুকর ভীষণ ভাবে রেগে যায়। তখন রাত অনেক হয়ে গিয়েছে। বলাই জাদুকরের ঘর থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলেছে। কিছুটা যাওয়ার পর বলাই অনুভব করে ভয়ানক একটা আওয়াজ যেন তার দিকে আসছে। বলাই কিছুটা ভয় পেয়ে যায়। সে থমকে দাঁড়ায়, কিছু দেখতে না পেয়ে আবারও হাঁটতে শুরু করে। হঠাৎ দেখে জাদুকর বলাইয়ের সামনে দাঁড়িয়ে। এবার বলাই সত্যি ভয় করতে শুরু করে। এ কি, আপনি এখানে? বাড়িটা না দিয়ে তুই বড় ভুল করেছিস। আমি রাজু, লাশবাহী গাড়ি চালাই। মৃত লাশ নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন জেলায় যাওয়া হয় আমার। হ্যাঁ রাজু, তোমাকে একটা লাশ নিয়ে বকুলতলা গ্রামে যেতে হবে। তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা স্যার, যাচ্ছি। আর কিভাবে মারা গেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মারা গেছে। হসপিটালে গিয়ে লাশটাকে দেখলাম। খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, মনে হয় কলেজ কিংবা হাই স্কুলে পড়ে। মাথার এক পাশ খুব বাজেভাবে থেতলানো। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। আমি মাঝে মাঝেই এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতেই গিয়েছি। যাই হোক, সাথে একজনকে নিয়ে সন্ধ্যার সময় রওনা দিলাম।
একটানা 3-4 ঘন্টা গাড়ি চালানোর পর রাস্তার পাশে একটা দোকান দেখে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। চল কিছু খেয়ে নি, তারপর আবার রওনা দেব। ভাই, তোমার এইভাবে রাতে লাশ নিয়ে যেতে ভয় করে না? কখনো কিছু ঘটেনি তোমার সাথে? না রে, সেই রকম কিছু হয়নি আমার সাথে। তাছাড়া এটা তো আমার কাজ। তোর ভয় করছে নাকি? না না, তুমি থাকতে ভয় কিসের? চল, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি লাশ পৌঁছে দিতে হবে। হ্যাঁ ভাই, চলো। তারপর খেয়ে নিয়ে আবার রওনা দিলাম। তখন রাত আরো অন্ধকার হয়ে গেছে। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ গাড়িটা থেমে গেল। ভাই, মনে হয় চাকা গেছে। সঙ্গে বাড়তি চাকা আছে তো? না রে, ভুল করে আজ বাড়তি চাকা নেওয়া হয়নি। ভাই, তাহলে এত রাতে কি করবা? হ্যাঁ, সেটাই ভাবছি। আচ্ছা শোন, পেছনের দিকে 15 থেকে 20 মিনিট হাঁটলে একটা গ্যারেজ আছে, ওখানে চাকা পাওয়া যাবে। তুই তাড়াতাড়ি রওনা দে, বেশি দেরি করিস না। আচ্ছা ভাই, যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। তারপর আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে সে রওনা দিল। গাড়িটা রাস্তার এক ধারে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে গাড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম। এমনিতে জায়গাটা নীরব, কোথাও কোনো মানুষ বা দোকানপাট নেই। উফ, একা একা এভাবে একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। রাত তখন 10টা। আশেপাশে তাকিয়ে হঠাৎ গাড়ির সামনের সিটে চোখ আটকে গেল। না, কিছু না, সব ঠিকই আছে। আবার যখন পিছন ফিরে গাড়ির দিকে তাকালাম, তখন ভয়ে স্থির হয়ে গেলাম। দেখলাম মেয়েটার লাশটা উঠে গাড়ির সামনের সিটে বসে আছে। এক পা পিছনে আসার সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল পা দুটো কে যেন পেরেক দিয়ে আটকে দিয়েছে। হঠাৎ গাড়ি থেকে মেয়েটা নেমে এসে বলে উঠল, ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পারছো? কেউ আমার কথা শুনতে পারছে না। কথা বলার জন্য আমার গলা ফেটে যাচ্ছে। আমার সাথে কিছুক্ষণ কথা বলবে? অদ্ভুত ব্যাপার, মেয়েটার সব কথা আমি একদম ক্লিয়ার শুনতে পারছি। মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর শরীরের দাগগুলোও নেই। মনে হচ্ছে যেন জ্ঞান হারিয়ে শুয়েছিল, এখন জ্ঞান ফিরেছে। ভাইয়া, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। অজানা অচেনা একজনের মুখে এইভাবে ভাইয়া ডাক শুনে আমার মনটা কেমন করে উঠল। এমনই এক রোড অ্যাক্সিডেন্টে আমার ছোট বোনকে হারিয়েছি অনেক দিন আগে। আজ এতদিন পরে কেউ আমাকে ভাইয়া বলে ডাকবে, সেটা কখনো ভাবিনি। 1 সেকেন্ডের জন্য মনে হলো আমার ছোট বোন আমাকে ডাকছে। মেয়েটার জন্য মায়া হলো আমার। আমি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, আপনি যা বলতে চান বলতে পারেন, আমি আপনার সব কথা শুনবো। জানো ভাইয়া, কথা বলার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার কলেজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি আসার জন্য রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। রাস্তার ওপারে যাব এমন সময় হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি একটা দুরন্তগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই আমি। আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর্যন্ত জীবিত ছিলাম আমি। চিৎকার করে বলতে পারিনি আমাকে তোমরা বাঁচাও। হাজার হাজার মানুষ সবাই মোবাইলে ভিডিও করা নিয়ে বিজি। কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ফেললাম। আমার নিথর দেহটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার আইডি কার্ড দেখে কলেজ থেকে তথ্য নিয়ে তোমার কাছে দিল আমাকে বাড়ি পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে সব কথাগুলো বলে একটু চুপ হলো। আমি পাথরের মতন দাঁড়িয়ে শুনছিলাম তার কথাগুলো। তারপর বলল, ভাইয়া, আমার মা বাবা আর আমার ভাই বোনকে বলবে
আমার জন্য যেন না কাঁদে। আচ্ছা ঠিক আছে। আর তোমাকে অনেক ধন্যবাদ, আমার শেষ কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলো বলে মেয়েটি আবার গাড়ির ভিতরে চলে গেল। ততক্ষণে যে চাকা আনতে গিয়েছিল সে এসে বলল, ভাই চলো, চাকা ঠিক হয়ে গেছে। আমি সারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। যাই হোক, চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার গ্রামের বাড়ি যেতে যেতে পরদিন সকাল হয়ে গেল। মেয়ের লাশ দেখে তার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমার চোখও ভিজে গেল। ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না, খুব কষ্ট হচ্ছিল আমার। মেয়েটার বলে যাওয়া কথাগুলো কারো কাছে বলতে পারলাম না। চল এবার রওনা দেওয়া যাক। হ্যাঁ ভাই চলো। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম আর কতকাল এই রোড অ্যাক্সিডেন্টের জন্য ভাই তার বোনকে হারাবে, বাবা মা তার সন্তানকে হারাবে।